দর্শক, আসলে আজকের সকালটা আসলে মনটা তেমন ভালো নেই। না থাকার কারণ হচ্ছে কি, আসলে ঘুম থেকে ওঠার পর থেকে আসলে গতকালকে রাত্রেই বুঝেছি। প্রায় 2টা পর্যন্ত সজাগ ছিলাম, তখন থেকে বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে হাওর অঞ্চলে। আর আজকে সকালে তো আর বলার অপেক্ষাই রাখে না। মেসেঞ্জারে শত শত পিকচার ভিডিও আসছে যে প্রচন্ড শিলাবৃষ্টি হয়েছে। যা পর্যালোচনা করে আমি যা বুঝতে পেরেছি, বিগত মনে হয় 1 দশকেও আমি এই ধরনের শিলাবৃষ্টির কোনো এই ধরনের শিলাবৃষ্টি হয়েছে আমার জানা মতে নেই। বিষয়টা অত্যন্ত আমাকে মর্মাহত করেছে, কারণ আমি একজন হাওরের সন্তান। শিলাবৃষ্টিতে যা হয় তা হলো ধান, কৃষকদের হাওর অঞ্চলের মানুষের যে বাঁচার একমাত্র যে অবলম্বন, সেটা তো মূলত হচ্ছে কি কৃষিকাজ। এবং তারা আসলে অনেক কষ্ট করে এই ধান গাছগুলি রোপণ করে। আর আপনার হলে এই ধান গাছগুলি যে ধান দেয়, সেটা তো আসলে তারা উপভোগ করে না। এটা আমরা যারা চাকরি বাকরি করি, শহরে থাকি, তারাও কিন্তু এই সুবিধাটা নেই। তখন যেই হারে আমি যা দেখলাম যে এমনও একজনের ভিডিও দেখেছি যে তার টিনের চাল ছিদ্র হয়ে গেছে। তখন বুঝতে পারেন যে কি পরিমাণ এই একটা শিলাপাথর মিসাইল বেগে এসে পড়ে, আর না হলে টিন ছিদ্র হয়ে যায়। তখন টিন যদি ছিদ্র হয়ে যায়, তখন বুঝতে পারেন যে কি পরিমাণ বেগে এসে পড়ে। তখন একজনের যদি শরীরে পড়ে, একজন কৃষকের যদি শরীরে পড়ে, তাহলে কি অবস্থা হতে পারে। যাক, এটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক একটা দুর্যোগ। বিশেষ করে আমার বাড়ি মধ্যনগরে, সুনামগঞ্জ মধ্যনগরে, সেখান থেকেও আমি অনেক ছবি ভিডিও পেয়েছি, যেখানে আমি দেখেছি যে উঠানে একবারে 1 ইঞ্চি করে কোথাও কোথাও ঘন করে পড়েছে। তো এখন এটা কি করা যেতে পারে? প্রাকৃতিক ঘটনা, এটা তো আসলে ফেরানো সম্ভব না। আসলে এটা কেন হয় সেটা আসলে অনেকেই জানে, কৃষকরাও জানে যে দীর্ঘদিন যদি বৃষ্টি না হয়, তাহলে উপরে এই যে পানির একটা খণ্ড, বরফখণ্ড হয়ে যায় এবং একে অপরের সাথে ঘর্ষণ হয়ে প্রচন্ড শব্দ হয়ে এই যে বরফখণ্ডগুলো ভেঙে গুরু গুরু হয়ে পড়ে। তো এটা তো প্রাকৃতিক বিষয়, এটা তো আমরা ফিরাতে পারি না। এখন আমরা যা করতে পারি সেটা হলো, যেহেতু এই কৃষকরা এত কষ্ট করে ধান গাছগুলি রোপণ করে, তো এইগুলি যদি ক্ষতিগ্রস্ত হয়, এখনো কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো খবরটা পাইনি, তবে মোটামুটি ভাবে নিশ্চিত যে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন এই কৃষকরা জীবন বাজি রেখে কত কষ্ট করে খেয়ে না খেয়ে এই ধান গাছগুলি রোপণ করে, এবং এটার সুবিধা যেহেতু আমরা রাষ্ট্রের সবাই নেই, সেই হিসাবে আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, সরকারকে আমরা অনুরোধ করব যে সুনামগঞ্জ সহ হাওর অঞ্চলের যেই সমস্ত এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ধরনের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের একটা তালিকা করা হোক, এবং প্রয়োজনে তাদেরকে, প্রয়োজন সাপেক্ষে তাদেরকে যখন ধান কাটা হবে, তখনও গিয়ে ওই স্থানগুলি আবার দেখা হোক। দেখে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা, তাদেরকে অন্তত একটা ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হোক। হ্যাঁ, রাষ্ট্রের টাকা কত দিকে কত টাকা যাচ্ছে, সুতরাং এই ক্ষতিগ্রস্ত কৃষকগুলোদেরকে তো আমাদের বাঁচিয়ে রাখা উচিত। আর না হলে যেটা হবে, তারা এই জীবিকার তাগিদে তারা কি করবে, অন্য পেশায় তারা নিতে তারা বাধ্য হবে। কি জন্য বাধ্য হবে? কারণ এই সারা বছর এত কষ্ট করে তারা ফসল করবে, ফসল করার পর যখন ফসলটা তুলতে পারবে না, ঠিক আছে, তখন ব্যক্তিগতভাবে আমিও যদি একজন কৃষক হতাম, তাহলে আমিও কিন্তু এই কাজটা করতাম। হঠাৎ করে আমার মনটা কিন্তু ভেঙে যেত যে না, আর এই ধান গাছ এইগুলি আর করে লাভ নাই, ধান চাষ করে লাভ নাই, কারণ এর চাইতে গিয়ে গার্মেন্টস এ কাজ করে ভালো, কারণ এরপরে তো শিল্পতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো এই ব্যাপারগুলি আসলে খেয়াল করা উচিত। আমি মনে করি সরকারের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত আছে, ইউনো ডিসি, তাদের নির্দেশে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হোক, এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সাহায্য বা ভর্তুকির আওতায় আনা হোক।
ধন্যবাদ সবাইকে। আর হাওরের সবাইকে অনুরোধ করব আপনারা সতর্ক থাকুন। যেভাবে দেখলাম যে টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে, সুতরাং যখন বাহিরে বের হবেন, হ্যাঁ, তখন সতর্ক রাখবেন। বৃষ্টি কখন আসে, কিছুদিন পর্যন্ত সেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, পরবর্তীতে বৃষ্টি হলে হয়তো সেটা বৃষ্টি নাও হতে পারে। তো সা- তাই কৃষক ভাইদেরকেও মানে অনুরোধ করব, আপনারা যখন হাওরে বের হবেন তখন সতর্কভাবে বের হবেন। ঠিক আছে, আপনাদের সকলের জন্য শুভকামনা।